ঘুম নেই? কণ্ঠস্বরটা কোনো মাদকদ্রব্যের মতো শোনালো ওপাশে বসা কিশোরের কাছে। তার কণ্ঠ শুনে সব তালগোল পাকিয়ে গেল বোধ হয়। ঘুমিয়ে কি হবে? নিজেকে কোথাও হারিয়ে ফেলেছে মেয়েটা, তাই তো এমন আজগুবির প্রশ্ন। দিগন্তের হাসি পেল, তবে নিজেকে আবার সামলেও নিল সে। জিনিয়া কপালে দুটো চাপড় বসিয়ে দিল। এসব কি বলছে সে? গলা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বলল, আপনার গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছে। মাথায় চলতে থাকা হাতটা থেমে গেল দিগন্তের। এই কথাটা কিছুক্ষণ আগে এসে জেনেছে, কিন্তু অচেনা মেয়েটি সেটা জানা তার কাছে স্বাভাবিক লাগলো না। তার গাড়ির ডিটেলস চাইলেই বের করা সম্ভব নয়। সে এবার চিন্তিত হয়ে পড়ল, মেয়েটা এত কঠোর সিকিউরিটিও কিভাবে ব্রেক করে। সেটা ভেবেই আপাতত অস্থির হয়ে উঠল তার মস্তিষ্ক। মেয়েটাকে অবলা নয়, বরং বোমা বারুদের চেয়েও ডেঞ্জারাস মনে হলো। আমাকে নিয়ে খুব ভাবো তুমি, তাই না? খুব। তাহলে মোজকে না পাঠিয়ে নিচে চলে আসতে, আমার সাহায্য করতে। না না, আমি রক্ত ভয় পাই। কথাটা বলেই জিভ কাটে জিনিয়া। অসাবধানতায় কি একটা কথা বলে ফেললো সে। দিগন্তের কপাল কুঁচকে এলো। রক্তে আর কেউ ভয় পায় বলে তার মনে হলো, কিন্তু নামটা খুঁজে বের করতে আপাতত ব্যর্থ হলো সে। শাওন সোফায় গা এলিয়ে বসে আছে। তার চোখের মণি দুটো লালচে হয়ে ঘোলাটে দেখাচ্ছে। হাতে ধরা জ্বলন্ত কলকি থেকে ঘন ধোঁয়া ছেড়ে সে এক দীর্ঘ দম নিল। আড্ডার বাকি ছেলেগুলোর কণ্ঠস্বর তার কানে আবছা হয়ে আসছে। কিছুক্ষণ আগে সে যে গাজার টানটা দিয়েছে, তার নেশাটা এখন মগজে চড়চড় করে চড়ছে। শাওনের হাতের আঙুলগুলো কাঁপছে। সে ধোঁয়াটা ছেড়ে বিড়বিড় করে বলল, রসের হাড়িটা কতদিন দেখি না, নেশাটাও আজকাল ভালো মতো চড়ে না। আমরা কেউ পাখির নেশা টানার ব্যবস্থা করে দেয়। পাশ থেকে একজন উঠে বলল। কার কথা কোন ভাই? পাশে আরেকজন গলা ছেড়ে বলে, মেহরাজের মাইয়া। ঠিক কইছি না ভাই? শাওন পৈশাচিক হেসে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সায় জানালো। প্রথম ছেলেটি বলে উঠল, ওই মেয়ের দিকে চোখ ও দিয়েন না ভাই, আইনজীবীর মাইয়া। ছেলেটার কোকসা বরাবর একটা লাথি বসিয়ে দিল শাওন। ছেলেটা সিটকে গিয়ে পড়লো একটু সামনে। শাওন টলমলে নয়নে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ওসব আইন টাইন আমার বাল ছিড়ব। ওই মেহেরাজের মাইয়া হইলে আমিও কুরবানের পোলা। আবার সোফায় হেলে গিয়ে পৈশাচিক হেসে বলল, একবারে খাইয়া দিলে পরে আর আইন দিয়ে কি হইব। একবারে ব্রিজ বুইন্না দিমু, এরপর আমি ছাড়া উপায় নাই। পাশের বসা ছেলেটা আরেকটা তামাক এগিয়ে ধরল শাওনের দিকে। দাঁত দেখিয়ে হেসে বলল, মাথা ঠান্ডা করেন ভাই, আপনার লগে পারবো এমন কেউ এই এলাকায় আছে? ওই পর্দায় কথা হইলেন না। শাওন যেন বেশ খুশি হলো ছেলেটার কথায়। তামাক হাতে টেনে নিয়ে বলল, ইল্লাইগাই তোর এত ভাল লাগে, যা যে কোনো নরকির লগে সোজাইয়া মজ কর। কবি সব শাওন ভাই দেখব। শাড়ির উপরে লাল ফিতা দিয়ে বানানো বড় বউ দেখলেই বোঝা যায় গাড়িটা সদ্য কেনা হয়েছে। গাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে আছে জিনিয়া রাত্রি আর মেহরাজ সাহেব। কুরবান খা পানের পিক ফেলে লাল দাঁত বের করে হেসে বলল, এটা আমার বাতিজির লাইগা একদম আমারটার মতোই পছন্দ হয় নাই বাতিজি। মেহরাজ সাহেবের চেহারা আগের মতোই শিথিল। তিনি আর চোখে মেয়ের দিকে একবার তাকালেন। জিনিয়া মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে কুরবান খার দিকে। এই দৃশ্য সামান্য বিরক্ত করল মেহরাজ সাহেবকে। মনে মনে কপাল চাপড়ে চোখ সরালেন তিনি। শান্ত মেজাজে বললেন, ধন্যবাদ, আপনার এই গিফট আমরা গ্রহণ করতে পারছি না। আপনি প্লিজ এটা ফেরত নিয়ে যান। জিনিয়ার কোনো ভাবাবেগ নেই। আগের মতোই সেই স্বর্ণদন্তের হাসিতে সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রাত্রি ওর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, দিগন্ত না হয় ঠিক ছিল, কিন্তু তা বলে এমন বুইটা ব্যাটার উপর তুমি ক্রাশ খাবে জিনিয়া? আমি তো ভাবতেও পারছি না। তোমার কি সুগার ড্যাডি চাই? জিনিয়ার কপাল কুঁচকে এলো। মেয়েটা পাগল হয়ে গেল নাকি? কি থেকে কি বলছে? কপালে বিরক্তির ভাঁজ ফেলে সে তাকালো একবার রাত্রির দিকে। কুরবান খা কয়েক কদম এগিয়ে গেল ওদের দিকে। মেহরাজ সাহেবকে লক্ষ্য করে বলে, তুমি ডিসিশন দেওয়ার কে মিয়া? গাড়ি আনলাম আমার বাতিজির জন্য,
আমার বাতিজি আমাকে বলছে এই গাড়ি তার পছন্দ হয়েছে, তাই না মামনি? জিনিয়া কি বলবে বুঝে উঠল না। সেদিন সে বলে ফেলেছিল গাড়িটা ভালো লেগেছে, এখন কথা পাল্টালে বিষয়টা গরমিল হয়ে যাবে। তাই সেও মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো। মেহরাজ সাহেবের রাগ যেন ক্ষণে ক্ষণে বাড়তে লাগলো। কক্ষ জুড়ে পিনপতন নীরবতা, যেন কোনো দণ্ডায়মান আসামির শেষ যাত্রার আগ মুহূর্ত। শোকে ছেয়ে আছে চারপাশ, তাই মনও শোক পালিত হচ্ছে। গুমোট এই পরিবেশে কেবল আওয়াজ পাওয়া যায় জিনিয়ার স্পন্দনের মৃদু ঢেউ খেলানোর শব্দ আর মেহরাজ সাহেবের তপ্ত রাগের বিষাক্ত দীর্ঘশ্বাস। মেহরাজ সাহেব একাগ্রচিত্রে জিনিয়াকে অবলোকন করে যাচ্ছেন, চোখ দুটোতে রাগে ঝলসে দেওয়ার চিহ্ন স্পষ্ট। জিনিয়া ভয়ে সেদিকে তাকাতে পারছে না। যাও আর চোখে একবার তাকিয়েছিল বাবার অগ্নিশর্মা রূপ, তাকে ততবারই ভীতি জাগিয়ে চোখ সরাতে বাধ্য করেছে। ক্ষণে ক্ষণে বহুক্ষণ হলো জিনিয়া আর তার বাবা এভাবেই আছেন। জিনিয়ার ঠিক পাশে রাত্রিও দাঁড়িয়ে আছে, অসহায় হয়ে, তার মুখটাও যেন শুকিয়ে দিয়েছে। জিনিয়া নিজেকে শক্ত করলো। এভাবে আর কতক্ষণ? একটা কিছু বলা দরকার। মনের মাঝে অগাধ সাহস টেনে নিয়ে জিনিয়া বলল, বাবা আমি আসলে মুখের কথা মুখেই রয়ে গেল। অমনি মেহরাজ সাহেব ধমকে উঠলেন। চুপ! এমন গগন কাঁপানো ধমকে কেঁপে উঠল জিনিয়ার ছোট্ট সত্তা, সাথে মোচড় দিয়ে উঠল কলিজাও। বাবা তো কখনো এত জোরে ধমক দেন না। খুব জটিল কিছু হয়েছে কি? বাবাকে কি বিপাকে ফেললাম? নিজের মনেই ভাবনায় ডুবে যায় জিনিয়া। পাশে থাকা রাত্রিও হালকা কেঁপে উঠল যেন, সাথে হয়তো কেঁপে উঠেছে ছোট্ট ঘরের চার দেয়ালও। জিনিয়া এবারে ভয় সেটিয়ে গেল। এতক্ষণ ভয়রা আশেপাশে ঘুরলেও খুব একটা জাঁকিয়ে বসেনি, কিন্তু বাবার এমন রুদ্রমূর্তি ধারণ আর সাথে আত্মা কাঁপিয়ে দেওয়া ধমকে এবার তারা ওকে যেন গলা জড়িয়ে ধরল। মেহরাজ সাহেব নিজের রাগের পতন না ঘটিয়ে এক প্রকার হুঙ্কার ছেড়ে বললেন, তোমার ছেলে মানুষের জন্য আজ কি হলো সেটা বুঝতে পারছো? জিনিয়ার চোখে মুখে ফুটে উঠল একরাশ অনুশোচনা। ইস, কি করুণ সেই চাহনি! কিন্তু তাতে মন গলবে না মেহরাজ সাহেবের। আগের ন্যায় ধমকেই বললেন, আমার এতকালের সততা আজ দাগ লেগেছে তোমার জন্য। এই তুমি আমার সন্তান? রাত্রি যেন সইল না এসব কথা। মনটা তার কেমন করে ক্ষত বিক্ষত হয়ে গেল। কাপা গলায় সে কিছু বলতে চাইল। বাবা, ও হয়তো এত কিছু বোঝেনি। আজ আর রাত্রির কথাতেও জিনিয়াকে ছাড় দিলেন না মেহরাজ সাহেব। রাত্রিকেও ধমকে উঠলেন তিনি। কি বোঝনি? সব বোঝেও। তুমি ওর হয়ে সাফাই গাইল তো। আমি তোমার নিষেধ করেছি। অতি আহ্লাদে মাথায় চড়েছে সে। অন্তগৃহে ভয়ের মিছিল বেড়েই চলল কিশোরীর। অহেতুক মন কু ডাকছে তার। বড় কোনো শাস্তির প্রাপ্তি ঘটবে, নয়তো বাবার আত্মা অহংকারে আজ পড়বে নিজের অজান্তেই। তবে কি ফেসে গেল সে? আপাতত তার বাবার থেকে ছাড় পেলে বাকিটা না হয় সামলে নেওয়া যেত। নিজের মনে সখানেক জটিলতায় আটকা জিনিয়ার কর্ণকুহরে পৌঁছালো আরও জোরালো এক ধমক। আজ থেকে তোমার বাইরে বেরোনো এবং সকল ডিভাইস চালানো বন্ধ। যতদিন সব ঠিক না হচ্ছে তুমি এই বাসার বাইরে পা রাখবে না। আর কোনো ধরনের ডিভাইসও চালাবে না তোমার ঘরে। সবার সঙ্গে মেশা বন্ধ তোমার। আটকে উঠল জিনিয়া। কেমন কথা হলো? বাইরে যাওয়া এমনিতেই বন্ধ ছিল, এখন সব ডিভাইসও বন্ধ? কাদো কাদো মুখটা তুলে তাকালো সে। কম্পিত কণ্ঠে নাক টেনে বলল, আমি কি করেছি? তুমি আমায় এত বকলে যে পাপা। আমি কি আঙ্কেলকে বলেছি গাড়ি কিনে দিতে? সেদিন গাড়িতে চড়ে বলেছিলাম গাড়িটা সুন্দর সুন্দর, তাই বলেছি সুন্দর। সেটা কি আমার দোষ হয়ে গেল? এখন আমি সুন্দর বলেছি বলে উনি গাড়ি নিয়ে আসবেন সেটা কি আমি জানতাম? তোমাদের কর্মক্ষেত্রে আমাকে বিনা কারণে কেন ফাঁসাচ্ছ? আমি নিজেও জানি না কেন আমার বাইরে বের হওয়া নিষিদ্ধ করেছো তুমি। আমি মেনে নিয়েছি, কিছু বলিনি আমি। এখন আবার বলছো আমার সকল ডিভাইস বন্ধ করে দেবে, কিন্তু কেন? আমি কি করেছি? সেদিন তোমার গাড়ি পৌঁছালে আমি কি আর ওনার গাড়িতে আসতাম? আমার অসুস্থ লাগছিল তাই তো এসেছি। এখানে এত কিছু ঘটবে বুঝলে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকতাম আমি, তবুও আসতাম না। মেহরাজ সাহেবের টনক নইল বোধ হয়। মনের কোথাও টোকা দিল কথাগুলো। মস্তিষ্ক চিৎকার করে বলছে, মেয়ে তো ভুল কিছু বলেনি। সে তো তার নিজের মতোই ছিল, বরং নিজের কারণেই মেয়েকে পদে পদে দমে যেতে হচ্ছে।
শঙ্কার অতুল গহ্বরে। ভাবনার অন্তিম সীমানায় পৌঁছানোর পূর্বেই মৃদু ক্রন্দনের শব্দ পৌঁছালো কানে। চোখ তুলে তাকালেন তিনি। ছোট্ট মেয়েটা তার ফ্যাস ফ্যাস করে কাঁদছে। তিনি কিছু বলতে যাবেন তার আগে জিনিয়া কান্নারত কম্পিত কণ্ঠে বলল, আমিও মায়ের সাথে চলে গেলেই ভালো হতো। তুমি আমায় কখনো ভালোবাসো না পাপা। আমার দোষ থাকলেও তুমি দোষ দেখো, না থাকলেও দেখো। আমি তো ভালো না, তবে বাড়িতে রেখেছো কেন আমায়? কোথাও আশ্রমে ফেলে দিয়ে আসো না আমায়। আর না হয় বের করে রাস্তায় ফেলে দাও। যাকে পছন্দ নয় তাকে এভাবে ঘরে বসিয়ে লালন পালন করার কি দরকার? কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না জিনিয়া। ছুটে পালালো সে ঘর থেকে। মেহরাজ সাহেবের বুকটা হু হু করে উঠল। বুকের ভেতরটা কেউ খামচে ধরেছে যেন। শ্বাস আটকে আসছে, বাতাসে কি খুব বেশি অক্সিজেনের অভাব হয়ে পড়ল। সামান্য টেনে শ্বাস নিচ্ছেন তিনি। চোখ দুটো কেমন জ্বালা করে উঠল। নিজেকে সামলে নেওয়ার এক ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন তিনি। ওনার হাবভাব আর চলন লক্ষ্য করছিল রাত্রির কাছে মেহরাজ সাহেবকে অস্বাভাবিক লাগলো, কিন্তু তবুও ভয় চিরে সামনে আসার সাহস সে করলো না। মেহরাজ সাহেবের যেন দুনিয়া ঘুরে উঠল, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না তার। থপ করে বসে পড়লেন পাশের সোফাটায়। রাত্রির মনে ভয়গুলো এবার উদয় হলো ভিন্ন আশঙ্কা নিয়ে। দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালো মেহরাজ সাহেবের কাছে। ফ্লোরে হাঁটু মুড়ে বসলো মেহরাজ সাহেবের সামনে। মেহরাজ সাহেবের ফ্যাকাশে মুখটা দেখে বুকটা ধক করে উঠল রাত্রির। মেহরাজ সাহেব তাকালেন রাত্রির দিকে। তুমি ওকে বোঝাও রাত, ও কত বড় খেলোয়াড় চাল হিসেব তৈরি হচ্ছে সেটা নিজেও টের পাচ্ছে না। আমার রেপুটেশন না হয় যাবে, কিন্তু ওর যে দিন দিন প্রাণের ঝুঁকি বাড়ছে সেটার দায় কে নেবে? রাত্রি বুঝলো তার কথা, মাথা ঝাঁকিয়ে সায় দিয়ে বলল, তুমি শান্ত হও বাবা, আমি বুঝিয়ে বলবো ওকে। ও হয়তো বুঝতে পারিনি, তুমিও একটু বেশি বকে দিয়েছো, কষ্ট পেলো তো এখন। মেহরাজ সাহেব হতাশায় শ্বাস ছাড়েন। বুকের ওপর পাথর চড়ে বসছে তার। জীবনটা ছোট, তবে সময়গুলো আজ বড্ড দীর্ঘ মনে হচ্ছে। তার এই ছন্নছাড়া অবুঝ মেয়েটার জীবন নিয়ে আজ বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। সকাল গড়িয়ে দুপুর প্রায়। বৈঠকখানার প্রশস্ত ডিভানে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে শাওন। পুরো বৈঠকখানা জুড়ে ভ্যাপসা নেশার গন্ধ। স্যাঁতস্যাঁতে ভাব যেন বিরাজ করছে সারা ঘরে। গা গোলানো সেই উৎকট গন্ধ। নেশাটা গত রাতে কড়াকড়ি ভাবেই করেছে হয়তো, তাই তো এত বেলা অবধি বিছানায় পড়ে আছে। কোনো দেবদূতের কণ্ঠস্বর ভেসে এলো যেন ওর কানে। কি মিষ্টি করে ডাকছে, শাওন, বাবা শাওন। সামান্য আড়মোড়া দিয়ে উঠল সে। নিজের মনেই হঠাৎ ভয় ঢুকে গেল। আমি কি মরে গেলাম নাকি? শালা স্বর্গের দূত ডাকছে মনে হয়। কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই ধরফড়িয়ে এক ঝটকায় উঠে বসে পড়ল সে। এই কে কে, কোন শালা ডাকিস আমারে? কথাটুকু শেষ করে জিভ ঘষে যাওয়ার মতো অনুভব হলো তার। সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছেন কুরবান খা। চেহারায় সব সময়ের মতোই নীরব আর ঠান্ডা মেজাজ। শালা না রে বাপ, শালার পুত ডাকছে। শাওনের ভেতরটা ধরাসাট করে উঠল। কাকে কি বলে ফেলেছে সে? নেশাটা কি তবে বেশিই হয়ে গেল আজকাল? আব্বা, আপনি আইলেন কষ্ট কইরা, আমার খবর দিলে আইয়া পড়তাম। কোরবান খা পা দিয়ে মদের খালি বোতলটাকে সরিয়ে দিয়ে এগিয়ে গিয়ে বসলেন সামনের ডিভানে। পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে বললেন, এই পরিস্থিতিতে আছিস তুই? ততস্থ হয়ে গেল শাওন। তাকে কুরবান খা ঠান্ডা গলায় বিদ্রুপ করে কথাটা বলেছেন সেটা সে স্পষ্ট বুঝল। আর কাচুমাচু মুখটার দিকে এক পলক আর চোখে তাকালেন কুরবান খা। সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন, তুই নাকি দিগন্তর পিছে লাগছস? তার কথায় মাথাটাকে আরও একটু নিচু করে নেয় শাওন। কুরবান খার কথার বাহিরে গিয়ে কাজ করেছে সে, কিন্তু সফল হতে পারেনি। এবার এই কারণে তার শাস্তি কী হবে সেটা নিয়েই যেন আতঙ্কিত হয়ে উঠল তার মন। তোরে আমি সাবধান করছিলাম। শাওন মাথা চুলকায়, নতমস্তকে সেভাবেই বসে থাকে। মুখে কোনো কথা নেই, হয়তো উত্তর দেওয়ার সাহসটাই পাচ্ছে না। কুরবান খা এই ব্যাপারে সন্তুষ্ট হলেন। তার মুখের ওপর কেউ কথা বলুক এটা তিনি কখনোই পছন্দ করেন না। দিগন্তের পিছনে লাগার কারণ বুঝি, কিন্তু জিনিয়ার পিছনে লাগার কারণ তো বুঝি না। কি সমস্যা তোর? এবারে চোখ তুলল শাওন। নেশায় টকটকে লাল একজোড়া চোখ মিলে গেল কুরবান খার শান্ত অথচ
ধূর্ত চোখের সঙ্গে গলা স্বর অতি নিম্নে রেখে বলল, মেয়েরাজকে ভয় দেখাতে চাইছিলেন আপনি, তাই আমি ভাবলাম। বাক্যটি সম্পূর্ণ করে না শাওন, অর্ধ বাচ্চাই থেমে যায় সে। ঘর কাঁপিয়ে হুংকার দিয়ে উঠলেন কোরবান খা। সুরের বাচ্চা, আমি তোকে কিছু বলছি করতে? আর তুই কি রাজনীতির কি বুঝিস? কদিন হয়েছে তোর বয়স? আমার কাজে তোকে পাকনামি করতে কইছে কে? তুই কোন কারণে ওই সেমরির দিকে নজর দিছস? ঘর কাঁপিয়ে হুংকার দিয়ে উঠলেন কুরবান খা। ফের কর্কশ গলায় কুরবান খা বলেন, ধরলি যখন, তাহলে এমন আধা ধরলি কেন? নোংরা ফুল ফুটালি কিন্তু মধুর স্বাদ আস্বাদন করতে পারলি না, তাহলে এমন নাম খারাপের কাম করলি কে রে? আমি কি শিয়ালের চাক পালি? কোরবান খার কথার মানে বুঝতে পেরেই তড়াক করে তার দিকে তাকায় শাওন। কোরবান খা যেন রাগে ফুঁসছেন। তার চোখে ভাসছে সকালের ঘটনা। মেহরাজ তাকে মুখের ওপর অপমান করে গাড়িটা ফিরিয়ে দিয়েছেন, সাথে শুনিয়েছেন বেশ বাঁকা কথা। গায়ে বিঁধল সে বাক্য। মেহরাজ নাকি পরিবার দিয়ে ব্যবসা করে না। এই সামান্য কয়েকটি কথাই যেন তীরের মতো গেঁথে গেছে কুরবান খার গায়ে। সারা অঙ্গ তার এখন প্রতিশোধের নেশায় জ্বলছে। বেশি কথা কইতে আমার পছন্দ না। কি করবি কর, পরেরটা আমি বুঝালমু। কথাটুকু রেখে মন্থর ভঙ্গিতে উঠে দাঁড়ালেন কুরবান খা। শেষবার শাওনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এবার কোনো গড়বড় চাই না। নিজের কথাটুকু শেষ করে গটগট পায়ে স্থান ত্যাগ করলেন কুরবান খা। আর তার পিছু পিছু নাজির মিয়া। শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল অফিস রুমটায় গুরু গম্ভীর মুখে বসে আছেন আফজাল চৌধুরী আর মেহেরাজ সাহেব। দুজনের কপালেই চিন্তার ভাঁজ। ছোট্ট মেয়েটা কেমন করে ফাঁদে পড়ে যাচ্ছে, প্রগাঢ় কপালের ভাঁজ নিয়েই আফজাল চৌধুরী বললেন, এখন কি করবে মেহেরাজ? মেয়েটাকে কুরবান খা এত টানছে কেন বলো তো? তপ্ত শ্বাস ছাড়লেন মেহেরাজ সাহেব। উদ্দেশ্যটা একটাই, আমাকে জব্দ করা। কিন্তু এতে পুরনো প্রার্থী হয়ে এত ভয় পাবে সেটা আমি আশা করিনি। দিকবিদিক হারিয়ে দিশাহারা হয়ে গেছে একবারে। বদ্ধ উন্মাদ, সেটাই এর ভয়ের কারণ। এবার কি স্টেপ নেওয়া জরুরি তাহলে? চেয়ারে হেলে বসলেন মেহেরাজ সাহেব। আফজাল চৌধুরী পাংশুটে মুখে বললেন, তার তো একটু জরুরি। সেই দুপুরে দৌড় লাগিয়েছে জিনিয়া, এখনো সেভাবেই আছে। রাত্রি বহুবার এসে ডাকাডাকি করলেও জিনিয়ার সারা শব্দ নেই। দু একবার শুধু উচ্চ স্বরে রাত্রিকে প্রস্থান করার কথা বলেছে। রাত এখন 8টা ছুঁই ছুঁই। মেহরাজ সাহেবও সেই দুপুরের দিকেই বের হয়েছেন, এখনো ফেরেননি। সারাদিন জিনিয়াকে ডেকে ডেকে ক্লান্ত। রাত্রি কিছুক্ষণ নিজের ঘরে পায়চারি করলো। জিনিয়াকে নিয়ে চিন্তায় তার মাথায় রক ফেটে পড়ার উপক্রম। শেষ চেষ্টা করার উদ্দেশ্যে আবারও চলল জিনিয়ার রুমের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আদরে গলায় ডাকলো সে, জিনি, বোন আমার, দরজাটা খোল। বাবা তো নেই পাশে এখন। এখন অন্তত বের হ, আমার ভয় লাগছে তো। জিনি। ভেতর থেকে গমগমে গলায় চেঁচিয়ে জিনিয়া বলে, একজন আইনজীবীর এমন ভীত হওয়া মানায় না। তোমার বাবার থেকে সাহস ধার নাও গিয়ে। যাও, আমি কেউ না তোমাদের। আমাকে তো বন্দি করেছো, তাহলে আর কি চাও? অবাক হয়ে গেল রাত্রি। আমি বন্দি করতে চাই মানে? পরক্ষণে আবার একটু খুশিও হয়। জিনিয়া অন্তত সাড়া দিয়েছে। সে অসহায় কণ্ঠে আবারও বলে, আরে বাবা তো ভালো জন্যই বলে। বাবার উপর না হয় রাগ করেছো। আমি কখন কি করলাম? আমার সাথে অন্তত কথা বলা যায় না? যায় না। তুমি আর তোমার বাবা দুজনেই এক। তোমরা থাকো ভালো বাবা মেয়ের জুটি হয়ে। আমি তো বেয়াদব মেয়ে, বাজে মেয়ে। আমার সাথে তোমাদের থাকতে হবে না। আমি এই ঘর থেকে আর বেরই হব না। অকুল পাথারে পড়ে গেল যেন রাত্রি। মেয়েটার জেদ আজকাল সত্যি বেড়েছে। বাড়ির আঙ্গিনায় গাড়ি ঢোকার আওয়াজ পাওয়া গেল। সেই শব্দ রাত্রির কানে পৌঁছাতে সে ছুটে গেল বারান্দার দিকে। মেহরাজ সাহেব ফিরেছেন তবে। রাত্রি দৌড়ে গিয়ে সদর দরজাটা খুলে দিল। গম্ভীর ক্লান্ত মুখশ্রীতে এক চিলতে হাসলেন মেহরাজ সাহেব। সোফার ওপর নজর করলেন। সবসময় বিড়ালের মতো কুণ্ডুলি পাকিয়ে বসে গেম খেলা মেয়েটা নেই আজ সেই স্থানে। আবারও বুক চিরে বেরিয়ে এলো এক তিক্ত দীর্ঘশ্বাস। সামনে এগিয়ে যেতে যেতে জিজ্ঞেস করলেন, এখনো বের হয়নি রুম থেকে? রাত্রি মৃদু স্বরে বলল, জি না। খাইনি? না। গুটি গুটি পায়ে তিনি পৌঁছে গেলেন অভিমানী কন্যার ঘরটার সামনে। কিছুক্ষণ তাকিয়ে রইলেন নীরবে। কোনো সারা শব্দ নেই। মুচকি হাসলেন মেহরাজ সাহেব।
জিনি। বাবার ডাক শুনে শোয়া থেকে উঠে বসলো জিনিয়া। বুঝতে পারলো তার বাবা ফিরে এসেছেন, কিন্তু রাগ তো আর কমেনি, তাই সাড়া দেবে না বলেই সিদ্ধান্ত নিয়ে নিল। ওহো, আমাকে খামোখা বকা দিয়া বলবোই না কথা। বাইরে থেকে আবারও ডাক এলো। হারিয়েবি। আদুরে গলার ডাকে মনটা সামান্য গলতে লাগলো জিনিয়ার। বাবা খাবে, এসো। ভেতর থেকে উত্তর এলো এবার। খেয়ে নাও গিয়ে, জিনিয়া খাবে না। মৃদু দুলে হাসলেন মেহেরাজ সাহেব। কিন্তু জিনিয়ার পাপ তো জিনিয়াকে ছাড়া খাবে না। জিনিয়া পচা। জিনিয়ার পাপা পচা মেয়েকে ভালোবাসে। না, বাসে না। বাসে তো মা। না না, বাসে না। জিনিয়াকে বকেছে, বন্দিনী বানিয়েছে, জেলখানায় আছে জিনিয়া, কিছুতেই বের হবে না। পাপা সেটাও বলেনি প্রিন্সেস। পাপা কি বলেছে তাহলে? পাপা লাভস ইউ হায়রি, হাউ মাচ? ফ্রম দ্য হিল টু দ্য হেম। দেন সে সরি। মেহেরাজ সাহেব ঠোঁট কামড়ে হাসলেন। সরি আম্মাজান, এবার আসো বের হয়ে। আমার কিন্তু এবারের সুগার ফল করবে জানি। তুমি আমায় আবার ওই কথা বলছো পাপা? সরি বেটা, আর বলবে না পাপা। এসো বেরিয়ে। জিনিয়া খট করে দরজাটা খুলে বেরিয়ে এলো। এলোমেলো চুলগুলো অবাধ্যের মতো পড়ে আছে চোখের ওপর। মেহরাজ সাহেব অতি আদরে সেগুলো গুছিয়ে দিলেন কানের পেছনে। মুচকি হেসে বললেন, পাপা সরি হয়েছি। তুমি একটু পরিস্থিতিটা বোঝো। তোমাকে নিয়ে পাপা কোনো রিস্ক নিতে চায় না। আমি তো কিছু করিনি। জানি মা, তোমার কোনো দোষ নেই। তবুও তোমাকে সাবধান থাকতে হবে। তোমার ভালোর জন্য তোমাকে বাইরে বের হতে নিষেধ করেছি, আর কিছু বলছি না। তুমি শুধু একটু বাবার কথা শোনো। ঠিক আছে, কিন্তু আমাকে বন্দি করা চলবে না। আমি মাঝে মাঝে বের হব। গলির মোড়ে আড্ডায় বসে আছে সবাই। হাতে জ্বলন্ত সিগারেট টান মেরে মেরে ধোয়ার কুণ্ডুলি উড়িয়ে দিচ্ছে। এদের মধ্যে সব থেকে ডানপিটে ছেলেটা বলল, শাওন ভাইরে আজকে দেখা গেল না। গতকাল রাতে নেশাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। আরেকজন সাই দিয়ে বলল। সেটাই মনে হইতাছে। এদের মধ্য থেকে আজাদ নামের ছেলেটা বলল। আগামী প্ল্যান সাজাচ্ছে হয়তো। রোগা পাতলা ছেলেটা বিস্ময়ের চোখের মনি ঘুরিয়ে প্রশ্ন করল। কিসের প্ল্যান? আজাদ উত্তর দিল, বলবো না সেদিন মেহরাজের মেয়ের উপর নজর আছে, ওকে তুলে আনবে, সেখানে হয়তো। ওর কথা থামিয়ে দিয়েই পাশ থেকে ডাক আক্তার বলে উঠল। না না, কাহিনী ভিন্ন। সবাই এখন ওর দিকে তাকিয়ে আছে। সবার চোখের জিজ্ঞাসা যেন আক্তারের মুখশ্রীতে। কাহিনী ভিন্ন, সেটা ও কি করে জানে? আর কাহিনীর মধ্যে ভিন্নতা থাকলে সেটা আবার কি? ভেতরে ভেতরে উদ্ভট হয়ে থাকা আক্তার সবার দিকে তাকিয়ে সিগারেট আরেকটা টান মারলো। ধোয়ার কুণ্ডুলি আবারও মিশে গেল স্বচ্ছ বায়ুমণ্ডলে। আক্তার বলল, দুপুরের দিকে কুরবান খা আইছিল ওর বাড়িতে। বড়সড় কিছু ঘটবে এইবার। খা সাহেবের কথা শুনে আমার তো মনে হয়েছে তিনি ইচ্ছা করেই জিনিয়ার উপর শাওনের লেলিয়া দিয়েতেছে। তাদের মনে হয় কোনো পুরনো শত্রুতা আছে। রিমন নামের ছেলেটা বলল। শত্রু ছিল না রে, আস্তে আস্তে ধীরে তৈরি হইতেছে। সবার যেন কৌতূহলের শেষ নেই। সকলের কৌতূহলী নজর এবার ফিরল রেমনের দিকে। সে বলতে লাগলো, মেহরাজকে দরকার হইল দিগন্তের লাইগা। মেহরাজ ওদের সাথে অনেক বহুদিন। ওরা মেহরাজের অনেক ভালোবাসেও। মেহরাজের দিয়া দিগন্তের বাসায় দেওয়া গেলে বা বদনামি ছাড়াইতে পারলেই কেল্লা ফতে। একবার যদি দিগন্তের ইজ্জত নিয়ে টান দিতে পারে, তবে ওরে একদম বাসাইয়া দিব। আজাদ চিন্তিত মুখে বলল। খা সাহেবের দরকার কি? ওনার তো নাম আছে। রিমন তাচ্ছিলের হাসি হাসলো। ধুর বেটা, কিসের নাম? সব হয়েছে দুর্নীতি। ওনাদের কেউ পছন্দ করে নাকি? দুর্নীতি করেই তো চলে সব। দিগন্ত দাঁড়ালেই মানুষ চোখ বুজে ভোট দিব। আজাদ প্রশ্ন করলো। সেটাই বুঝি ভয়। রিমন উত্তর দিল। হ্যাঁ, এটাই ভয়। আক্তার এবার বলে উঠল। শাওন ভাইও তো টাকার লোভেই কুরবান খানের লগে চলে। ওই শাওনেরও আগে পিছে কেউ আছে নাকি? এই যে আমরা ওর পিছে পিছে ঘুরি, টাকার জন্যই তো। আর নয়তো অন্য কি কারণ আছে? এই যে এত টাকা ওরে দেয় কি? কুরবান খাই তো দেয়। কুরবান খা নিজের নাম ছাড়া তো আর কিছু বোঝে না। ওরে খুশি রাখতে না পারলে বিপদ। আর তাছাড়া শাওনেরও তো আছে মাইয়াবাজির শখ। এই মাইয়ারে ওর মনে ধরেছে। কুরবান খা তো একটা বাহানা মাত্র।
আসলে তো ওটা ওর নিজেরই প্রয়োজন। ধুলো উড়িয়ে ভ্রম ভ্রম শব্দ করে একটা লাল রঙের বাইক এসে দাঁড়ালো ওদের সামনে। লাল বাইকে লুঙ্গি পরা লোকটা গায়ে জড়িয়ে আছে, একটা স্যান্ডো গেঞ্জি, পেশিগুলো দৃশ্যমান হয়ে আছে। খুব বেশি মাস্কুলের না হলেও দেহের গঠন আছে মোটামুটি। মাথায় লাল হেলমেট পরিহিত লোকটা ভারী গলায় বলল, সব একলগে বইয়া করসকে। কথাটা বলতে বলতেই মাথা থেকে হেলমেট খুলে কাঁধ অবধি চুলগুলোকে ঝেড়ে নেয় শাওন। ওকে দেখে সাঙ্গপাঙ্গর দল যেন মুহূর্তে ভুল পাল্টে ফেলল। এতক্ষণ ভালো মন্দ যাই বলুক না কেন, এই মুহূর্তে পাল্টু কুকুরের মতো লেজ নেড়ে দাঁড়িয়ে পড়ল ওর পাশ ঘেঁষে। সবার ঠোঁটের কোণে দৃশ্যমান হলো এক অমায়িক হাসির রেশ। ছেলেগুলো সব নতমস্তকে সালাম জানান শাওনকে, যেন কোনো শাহেনশাহ এসে গেছে। তাকে নতমস্তকে সালাম না জানালে এখনই গর্দান যাবে। শাওন সন্তুষ্ট চিত্তে হাসলো, সালাম গ্রহণ করে কাঁধ ঝাঁকিয়ে বলল, নতুন মালের খবর গিয়া। 32 পাটি দাঁত কেলিয়ে হাসলো রিমন। কোনটার কথা কইতাম ভাই? রক্তে মাংস গড়ে নাকি মেশিনের তৈরি? রিমনের কাঁধে একটা চাপড় বসালো শাওন, কণ্ঠে কৌতুক মিশিয়ে বলল, আজকে মেশিনের ডাক, রক্তে মাংসে গড়া মালটা আনা হয়, কালকে ব্যবস্থা করবি। ছেলেটিকে পেছনের সিটে ইশারা করলো শাওন। চল আমার লগে। বিনা বাক্য বায়ে রিমন চড়ে বসলো বাইকের পেছনের সিটে। সহসাই সাই সাই করে ধুলো উড়িয়ে আবারও স্থান ত্যাগ করলো বাইকটি। সবাই আবার নিজের মতো আড্ডায় মেতে উঠলেও চিন্তিত হয়ে পড়লো আজাদ। আর তার এখন কাজ আছে, অনেক কাজ। নাইট ক্লাবের রং বেরঙের বাতি জ্বলছে টিম টিম করে। দেদারসে মদ খেয়ে বুধ হয়ে পড়ে আছে ছেলে মেয়েগুলো। কেউ বড়লোক বাপের বকে যাওয়া সন্তান, আবার কেউ সঙ্গদোষী লোহাভাসের মতো অসৎ সঙ্গের শিকার। মেয়েরা সব অর্ধ উলঙ্গ, তাদের পোশাক পরতে যেন বড্ড অনীহা। এমন পোশাক পরেছে যা না পরারই নামান্তর। ছেলেগুলো চোখ দিয়ে গিলছে ওদের, কিন্তু উঠতি বয়সী কিশোরী আর প্রাপ্তবয়স্ক নারীরা সেটা দেখে অস্বস্তি নয়, বরং আনন্দ পাচ্ছে মনে হচ্ছে। তাদের কাছে এই রূপ দেখিয়ে লেলিহান দৃষ্টি প্রাপ্তি যেন আলাদাই তৃপ্তিদায়ক। যে রূপের দর্শনার্থী নেই, যে রূপে পুরুষত্বকে ঝলসানো যায় না, সেই রূপের নাম কি? এমনটাই ভাবনা তাদের মস্তিষ্কে বদ্ধমূল হয়ে আছে। গায়ে গায়ে ঢুলছে ওরা, চুম্বনেও লিপ্ত হয়ে পড়েছে ক্ষণে ক্ষণে, যেন পাবলিক প্রপার্টি। কার ঠোঁট কখন কাকে ছুঁয়ে দিচ্ছে সেটা ওরা নিজেরাও জানে না বোধহয়। হাতের বিচরণ কার কোথায় হচ্ছে সেটাও বেখেয়ালিতে হারিয়েছে সম্ভবত। হাতে হাত রেখে কাঁধে কাঁধ জড়িয়ে কেউ কেউ আবার চলে যাচ্ছে উপরের তলায় অবস্থিত ছোট ছোট কামরায়। জোড়ায় জোড়ায় যাচ্ছে সবাই, হয়তো কেউ কারো পরিচিত, আবার হয়তো কারো কারো প্রথম দেখা। এখন সবাই নেশায় মত্ত, পরিচিতি নয়, বরং সাময়িক সুখ দরকার। অবাধ মেলামেশায় মত্ত পুরো ক্লাব। কিছু কিছু কামরায় নেশা করে পড়ে আছে কলেজ ভার্সিটি পড়ুয়া বাচ্চা ছেলে মেয়েগুলো। বিশৃঙ্খল এই পরিবেশের আছে সরকারি লাইসেন্স। মারবে এখানে পুলিশ, ঢু মারবে তো দূর, কালীভাদ্রে একবার কল করেও জিজ্ঞেস করে না কিছু। এহেন এক জায়গায় বসে আছে দিগন্ত। চোখ মুখ দেখলে বাচ্চাও বলে দিতে পারবে ওর বিরক্তির পারদ কতটা উঁচুতে শানিত হয়েছে। ওর পাশেই বসে অরেঞ্জ জুসে পাইপ টেনে ঢক ঢক গিলছে আজাদ। সামনের স্টেজে নাচতে থাকা মেয়েগুলোর দিকে দু একবার তাকাচ্ছে আর নাক মুখ কুচকে বমি ভাব করছে, যেন এসব দেখে তার রুচিতে খুব পাচ্ছে, দেখলেই বমি পাচ্ছে। দিগন্ত বিরক্তি মাখা কণ্ঠে বলল, পৃথিবীতে জায়গার এত অভাব পড়েছিল আজাদ? আজাদ জানে দিগন্তের স্বভাব সম্পর্কে। দিগন্তের চেহারা স্পষ্ট যে সে বিরক্ত হচ্ছে। তাকে আরেকটু বিরক্ত করার উদ্দেশ্য আজাদ বলল, কেন ভাই, খারাপ কি? কত প্রজাপতি। দিগন্ত গা ছাড়া ভাব করে ওর দিকে সম্পূর্ণ ঘুরে বসলো। আমার প্রজাপতিতে অ্যালার্জি আছে। মুখ টিপে হাসলো আজাদ। দুষ্টু বুদ্ধিরা কিলবিলিয়ে উঠল মগজে। চেহারাখানা সিরিয়াস করে বলল, সত্যি করে কইয়েন ভাই, আপনার কোনো সমস্যা আছে?
দিগন্তের এক আলাদা রূপ আছে। সে একটি ব্রু উঁচিয়ে ধরতে পারে, এখনো তাই করলো। এক ব্রু বাঁকিয়ে সন্ধিহান গলায় বলল, কি কইতে চাস? না মানে 28 বছর বয়সেও আপনি সিঙ্গেল, মাইয়া মানুষ দেখলেই নাক ছিটকান। আপনি কি তাহলে ছেলে পছন্দ? হোয়াট? আজাদ কণ্ঠের নিখাত বিদ্রুপ মিশিয়ে বলে। আরে ভাই স্বীকার করেন, সমস্যা নাই, আজকাল সব নর্মাল। আজাদের সাথে গলা মেলায় এবার দিগন্ত। ওকে নিজের কাঁধের চাপে ফেলে রসিকতার স্বরে বললেন, তোর বুঝতে দেরি হয়ে গেছে। আমার তো আসলে ওর উপরেই নজর। চল উপরে তলায়, রুম বুক করা আছে। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালিয়ে আজাদ বলে। সি 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 ভাই, আপনার রুচিতে সমস্যা নাই। দিগন্ত এক প্রকার টানাটানি শুরু করে দিল আজাদকে নিয়ে। আমারও জেন্ডা নিয়ে বাছাবাছি নাই, মজা পাইলেই সই। চল বেবি, আজকে তোরে খায়া দেই। আজাদ আহাজারি করে বলে। মাপ চাই ভাই, ছাড়ে না মারে, আর কমু না। দিগন্ত ছেড়ে দেয় ওকে, নিজ স্থানে আবারও বসে পড়ে, জাস্ট লাইক আ জেন্টলম্যান। দিগন্তের পাশে ঘেঁষে বসলো আজাদ, চোখ দুটো সামনে স্টেজে উদ্দাম নাচতে থাকা ছেলে মেয়েগুলোর দিকে। ওর মতো করেই সামনের দিকে মুখ করে তাকিয়ে বসলো দিগন্ত। দুজনের হাতেই দুটো টক্সিক টনিক উঠেছে এবার। সামনে তাকিয়ে থেকে আজাদ বলল,